কুমড়ো আছে, আলু আছে। আর মাছ মানে কি মাছ আজকে? পাঙাশ মাছ। আচ্ছা, চিংড়ি মাছ আছে। আর ছোট মাছগুলো কি মাছ? পার্শে মাছ, ফ্যাসা মাছ। মাছ কাঁকড়া ধরে বেড়াই, সংসারটা ভালো চলে না, তার জন্য ছেলে পড়াশোনা করে না। তো এই দিদির যিনি হাজবেন্ড, উনি আবার অন্য কোনো মহিলাকে নিয়ে আন্দামানে আছেন। বলছে 10 থেকে 12 বছর ধরে ওনার সাথে কোনো যোগাযোগ হয় না, ফোন টোন এরকম কিছু করে না। আমাদের কোনো যোগাযোগ হয় না, কোনো ফোন টোন হয় না, কোনো কথাও হয় না। 7 জেলের এক বউ নিয়ে থাকে ওখানে। মানে সেও তার স্বামী ছেড়ে পালিয়ে গেছে এরকম কিছু? ওয়েলকাম টু সুন্দরবন 0 পয়েন্ট। টানা সব থেকে বড় রাস্তা, মানে বেশি ডিস্টেন্সের রাস্তা আর কি, এই সুন্দরবন 0 পয়েন্ট। আর আমি যেখানে যেতে চাইছি শামশের নগর, শামশের আলী খান চৌধুরী, যিনি এখানে এসে শামশের নগরটাকে তৈরি করেন। ধামাখালি এই ঘাটে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো ঘাট আছে, এই একটা ঘাট আছে, পাশে ওই একটা ঘাট আছে। আপনার বাড়ি কোনটা? এই তো আমার বাড়ি, এই আমার বাড়ি। আপনি একা এইভাবে থাকেন? এখানে আমার জন্মস্থান, এই মরস্থানে পৌঁছে গেছে। এখন অব্দি একটা ঘর বাড়ি ভাই। নৌকোটা বেশ অনেক দুলছে, এখানে লোকজন ভয় পেয়ে বসেছিল এখানে লাইন দিয়ে, ওনারা সব উঠে গেলেন। ভয়ে উঠে গেলেন। দেখতে পাচ্ছ আমাদের যে নৌকো বা ভটভটি পুরো প্যাকড আপ প্যাসেঞ্জার। আর এই হচ্ছে দুলদুলি ঘাট। এই ঘাটটাও কিন্তু বেশ ফ্লোটিং ঘাট আর কি, জোয়ার ভাটার সাথে সাথে ঘাট ওঠানামা করে। এই গাড়ির অবস্থা তো খুবই শোচনীয় গো। এই সমস্ত গাড়িতে জার্নি করা খুব চাপের। এখানে দেখো এই যে মেঝে থেকে খুব বেশি হলে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি উচ্চতা আর কি, উনুনের মুখ। বাস্তু পাকা বলে এটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি আবারও চলে এসেছি ক্যানিং স্টেশনে। আমার পিছনেই জাস্ট ক্যানিং স্টেশন। আর স্টেশন থেকে আমি জাস্ট বাইরে বেরোলাম। আজ আমার গন্তব্য সুন্দরবনের 0 পয়েন্ট। আর সেই জায়গাটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে পড়ে। আর সুন্দরবনের এতদিনের যে জার্নি, সব থেকে বড় রাস্তা, মানে বেশি ডিস্টেন্সের রাস্তা আর কি, এই সুন্দরবন 0 পয়েন্ট। এখন সকাল 6টা বাজে। আমার বাড়ি থেকে ওই সুন্দরবনের যে 0 পয়েন্ট, সেখানে ডিস্টেন্স বা সময় লাগবে 8 ঘন্টার আশেপাশে। কেন কি, তার আগে পর্যন্ত আমি একবার গেছিলাম, তখন 7 ঘন্টা লেগেছিল। তো তারপরও আমার প্রায় ঘন্টাখানেক যেতে হবে। আমি যেখানে এর আগেবারে গেছিলাম হিমনগর, তো হিমনগর থেকেও বেশি ডিস্টেন্স এই সুন্দরবন 0 পয়েন্ট। আর সেই জায়গাটার নাম হচ্ছে শামশের নগর। আর এই শামশের নগরের নামটা আমাকে এক ভাই বারবার জানাতো কমেন্ট করে যে দাদা ওখানে যাও, জায়গাটা খুব সুন্দর। তো যাই হোক, আজকের আমি সেই ডিসিশনটা নিয়েছি শামশের নগরে যাওয়ার জন্য। আর এই হচ্ছে ক্যানিং স্টেশনের ঠিক বাইরেটা দেখতে পাচ্ছ। তো আমার গন্তব্য এই মুহূর্তে ধামাখালির বাস যদিও এখানে দাঁড়িয়ে আছে। এই বাস এখন ছাড়বে না, পরে দেরি হবে। এরপরে আরও একটা ট্রেন আছে, সেই ট্রেন আসার পরে তারপরে ছাড়বে। তো আমি বাসে যাব না, যাব অটোতে। আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী। আর আজকের আমি যে ট্রেনে এলাম, ট্রেনে অনেক ভিড় ছিল, মানে সব ছোট মেজো বড় সব ধরনের বউ, মানে মেয়ে জামাইরা ছিল আর কি। এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো আজকের দেখছি, এর আগে আমি যতবার এসেছি এই দোকানগুলো দেখিনি। তো যাই হোক, জামা ষষ্ঠীর জন্য এই দোকানগুলো মনে হয় এক্সট্রাভাবে বসেছে। তো যাই হোক, আমার অটো সামনে আছে ধামাখালি, যদিও অটো স্ট্যান্ড সামনে আছে এদিকে। আর আজকে দেখতে পাচ্ছি প্রথম কোনো অটো আমি ঠিক স্টেশন থেকে বাইরে বেরিয়ে পেলাম। ধামাখালি আমাদের অটো ক্যানিং থেকে ছেড়ে দিল। এখন বাজে 6টা 25। প্রায় 35 মিনিট জার্নি করে আমাদের অটো আমাদের গন্তব্যে পৌঁছে দিল। এটাই হচ্ছে ধামাখালি অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব যত স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড। আর সামনে এখানেই দেখতে পাচ্ছ অটো আছে, ওদিকে ইঞ্জিন ভ্যান আছে। আর আমি যেখানে যেতে চাইছি শামশের নগর, সেই শামশের নগরে গাড়িতে করে তো যাওয়া যায়, মানে এখান থেকে বেশ 3-4টে নদী পেরিয়ে গাড়ি টাড়ি করতে হয়। তো তার আগে এখান থেকে শুনেছি নৌকো করে বা বোটে করে যাওয়া যায়। তো এখান থেকে বোটে কতক্ষণ লাগে বা কটাই ছাড়ে সেটাও একটু জেনে নিই। আর এখানে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছ। পিছনে হচ্ছে স্ট্যান্ড। ওখান থেকে কিছুটা হেঁটে আসার পরে আমার বাঁ দিকে এটা হচ্ছে
নৌকো ঘাট বা বোট ঘাট। এই ধামাখালি এই ঘাটে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো ঘাট আছে, এই একটা ঘাট আছে, পাশে ওই একটা ঘাট আছে। তো এই ঘাট থেকে যত দূরের যে সমস্ত রুট আছে সেই সমস্ত দূরের বোটগুলো ছাড়ে এখান থেকে, এই ঘাট থেকে। আর ওপাশের যে ঘাট জাস্ট ফেরি পারাপার হয় সন্দেশখালি, ওদিকে তুষখালি, যে 3-4টে ঘাট আছে সেই সমস্ত ঘাটগুলোতে ফেরি পারাপারের জন্য ওই ঘাট। এখানে এমনি ওই সর্দাপাড়া যাওয়ার কি নৌকো আসেনি নাকি আসবে? আচ্ছা আসেনি, একটা 20 মিনিট 5 ঘন্টা আগে আসে। আচ্ছা আচ্ছা, এই এখান থেকে কতক্ষণ লাগে বলতে পারবেন ওই সর্দারপাড়ায় যেতে? ঘন্টা দেড়েক। আচ্ছা, ঘন্টা দেড়েক লাগে। এই পান কোথা থেকে আসছে? আমতলা থেকে। আমতলা থেকেই পান আসছে। তো ওই কাকুর সাথে কথা বলছিলাম, উনি যাবেন পান নিয়ে। অ্যাকচুয়ালি ওনার যে নৌকো সেই নৌকোটি হচ্ছে রিজার্ভে খাটে, মানে টুকটাক ভাড়া টাড়া মারে আর কি এখান থেকে। তো যাই হোক, এখান থেকে এই বোটে করে যেতে গেলে আমার অনেক সময় লাগবে। তার আগে আমি ওই খেয়া পেরিয়ে ওপারে চলে যাব। ওপারে যে ঘাট দেখতে পাচ্ছি ওটা সন্দেশখালি। সন্দেশখালি থেকে আমি গাড়ি টাড়ি করে, যদিও এই দিক দিয়ে গেলে আমাকে প্রায় 3টে নদী পার হতে হবে, ক্রস করতে হবে। তো চলো কীভাবে যাই তোমাদেরকে দেখাবো, অবশ্য সঙ্গে থেকো। তো ওপার থেকে এপারে চলে এলাম ফেরির যে ঘাট। আর এই ঘাটে মানে ধামাখালিতে আমি এই নিয়ে বেশ অনেকবার এলাম। এখানেই দেখতে পাচ্ছ 3 টাকা না? তো এই ঘাটে মানে এখান থেকে ফেরি পারাপারের জন্য 3 টাকা করে লাগবে মাথা পিছু। যেটা বলছিলাম, এই ঘাটে আমি বেশ অনেকবার এসেছি, এই নিয়ে অনেকবার এলাম আর কি। আর এই ঘাটে দেখতে পাচ্ছ মানে যে ফ্লোটিং ভ্যাসেলগুলো, মানে কি বলে ঘাট, মানে জোরের সময় ঘাট সোজা হয়ে যায়। এখন দেখছো কতটা কাত হয়ে আছে সামনের দিকে, যখন জোয়ার হয় আর কি, মানে দেখতে পাচ্ছ এখানে কতটা জল ওঠে, তখন কিন্তু এটা পুরো স্ট্রেট হয়ে যায়। তো বেশ ভালো লাগে আর কি। আর এখান থেকে মানে এই ধামাখালিতে 4খানা ঘাট আছে। আমি এই মুহূর্তে যে ধামাখালি ঘাটে আছি, এখানে উল্টো দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সন্দেশখালি ঘাট। আর এদিকে যে সামনের দিকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ছোট তুষখালি, আর তারপরে হচ্ছে ওটা বড় তুষখালি। তো যাও, এখানে এখন সবাই দাঁড়িয়ে আছে খেয়া পারাপারের জন্য। তো ওপারে যাই, ওপারে উঠে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ফেরি আর কি যাই হোক, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের নৌকো, আমাদের ঘটবটি, আমাদের ফেরি সন্দেশখালি ঘাটে ভিড়ে গেল। এটাই হচ্ছে সন্দেশখালি ঘাট। সন্দেশখালি ঘাট। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি কুটুমবাড়ি বেড়াতে যাচ্ছেন? ঠিক আছে, ভালোভাবে যান। আর এখানে বেশ অনেকগুলো ঘাট দেখতে পাচ্ছ, ওদিকে একটা ঘাট, এই একটা ঘাট। যদিও ওই সমস্ত ঘাটগুলো অনেক পুরনো, খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে, মানে ভেঙে গেছে বলে মনে হচ্ছে। আর এটাই হচ্ছে নতুন ঘাট। আর এটা হচ্ছে ফ্লোটিং ঘাট আর কি, জোয়ার ঘাটের সাথে উঁচু নিচু হয়। আর এখান থেকে সামনেই মোটামুটি 150 মিটারের আশেপাশে হেঁটে গেলে টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড আর কি। ওখান থেকে আমাকে যেতে হবে খুলনা বলে আরেকটি ঘাট, এরকমই একটা নদী আছে সামনে। সেই নদী আমাকে ক্রস করতে হবে। তো সেই খুলনা পর্যন্ত যেতে গেলে আমাকে টোটো যেতে হবে। আর ঠিক সন্দেশখালি ঘাটের বাইরে ঠিক এরকমটাই দেখতে পাচ্ছ, বেশ কিছু দোকানপাট আছে, মিষ্টি দোকান, মাংসের দোকান, খাবারের দোকান, পান বিড়ি সিগারেটের প্রচুর দোকান আছে। আর মেনলি বাজারটা হচ্ছে সামনে, সন্দেশখালির যে মেন বড় বাজার, সেই বাজার হচ্ছে এই সামনেই। আমার ঠিক সামনে লাইন দিয়ে, মানে এখান থেকে শুরু হয়েছে একদম সামনে পর্যন্ত দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব টোটো আর এই ধরনের ইঞ্জিন ভ্যান রাখা আছে। তো চলো টোটোতে উঠে জানাচ্ছি এখান থেকে খুলনা যেতে কত সময় লাগে। তো এখান থেকে টোটো পাওয়া যায়, ইঞ্জিন ভ্যান পাওয়া যায়। তো আমরা টোটো পাইনি, মানে আমার লাইনে আমি যখন এসেছি তখন আমার লাইনে ছিল ইঞ্জিন ভ্যান। এই দেখতে পাচ্ছ, এই ভ্যানে করেই যাচ্ছি। এই ভ্যানে মোটামুটি 5-7 মিনিটের আশেপাশে লাগবে, ভাড়া 10 টাকা। চলো খুলনাতে গিয়েই কথা হচ্ছে। পেছনে বসেছি,
এই ইঞ্জিন ভ্যানের পেছনে প্রচণ্ড লাফায়, খুব রিস্ক আর কি এই পেছনে জার্নি করাটা, মানে কখনো পড়েও যেতে পারি যদি কোনো বাম্পার বা গাটা থাকে, সেক্ষেত্রে পড়লেও পড়ে যেতে পারি। আর যারা সচরাচর চড়ে না, খুব রেয়ার চড়ে এই ধরনের ইঞ্জিন ভ্যান, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। আর যারা রেগুলার চড়ে তাদের জন্য ঠিকঠাকই আছে। দুলদুলি থেকে গাড়ি পাওয়া যাচ্ছে, শামশেরনগরের গাড়ি। আচ্ছা, এই দাদারা যাবে যোগেশগঞ্জ, মানে আমি যে শামশেরনগর যেতে চাইছি তার কিছুটা আগে, মোটামুটি ঘন্টাখানেক আগের রাস্তা, আগে পর্যন্ত। তো যাই হোক, খুলনাতে যাই, তারপরে কথা বলতে খুলনা থাকি, তাই না? তো মিনিট 10 পরে আমরা আমাদের গন্তব্য যে খুলনা ঘাট, সেই ঘাটে চলে এসেছি। এই হচ্ছে খুলনা ঘাট, দেখতে পাচ্ছ। এখানে কত দাদা ভাড়া এই ফেরি? 2 টাকা। এই ঘাটে আবার 2 টাকা ভাড়া, ফেরি ভাড়া। তো এই হচ্ছে খুলনা ঘাট। যদিও এই ঘাটের ভিডিও এর আগে তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো দেখেইছো এই ঘাট। এই যে খুলনা ঘাট দেখতে পাচ্ছ, এখানে যদিও এখানে বোট রাখা আছে, মানে নৌকো রাখা আছে, প্যাসেঞ্জার নেই, যার জন্য নৌকো ছাড়ছে না। করে মোটামুটি জনা 5 প্যাসেঞ্জার হয়েছে, যার জন্য এখনও পর্যন্ত ছাড়ছে না। আর ওদিকে এক দিদিকে দেখতে পাচ্ছি মিন ধরছে। অনেক খাটনি, এই মিন ধরার কাজটা কিন্তু অনেক খাটনির কাজ এই কাজটা। এক দাদাকে দেখছিলাম মিন হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ওই দাদার সাথে কথা বলছিলাম, তো উনি শুনতে পাচ্ছেন না। পাশে এক কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে মিন ধরার ব্যাপারে, মানে আপনি ধরেন না? আচ্ছা, এখানে মিন কত, 1000 পিস মিনের দাম? ও 400 টাকা। 400 টাকা এখানে বলছে, 400 টাকা। বাট আমি হেমনগরে বলে জিজ্ঞাসা করছিলাম, বললো 300 টাকা। ওখানে কি দাম কম দেয়? আপনাদের এখানে দাম বেশি কেন? কেন জানো, এইটা একটু স্ট্যান্ডার্ড মুক্ত, আচ্ছা, এই জায়গাটায় সবাই বাদাবাদিতে তোলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 300 টাকা ছিল, তা 400 টাকার প্রতিদিন উঠছে। আচ্ছা আচ্ছা, মানে 300 টাকা এখানেও হয়, মানে যেমন হয় আর কি, সবজির দাম বাড়ে কমে, এখানে মিনের দামও বাড়ে কমে। কম পোনা হচ্ছে বেশি দাম, আর কালকে দেখা যাচ্ছে একটু পোনা বেশি হচ্ছে, কাল আবার কমে যাবে, আর দাম কমে যাবে। মানে যখন পোনা বেশি ধরা পড়বে তখনই দাম কমে যাবে, আর পোনা যখন কম ধরা পড়বে তখন দামটা বেড়ে যাবে। আপনার বাড়ি কোনটা? এই তো আমার বাড়ি, এই আমার বাড়ি। ওই এগুলো বাড়ি, এগুলো তো গোয়াল ঘর। ওই আর কি, দুটো পলিথিন দিয়ে কভার। আপনি থাকেন কোথায়? এই তো রে বাবা, এখানে, এই আমার ঘর বাড়ি, এই যে এইখানেই থাকেন? আপনি একা নাকি? হ্যাঁ, আপনি একা এইভাবে থাকেন? এইভাবে থাকবে। ওই যে একটু অ্যালবাসটা দিয়ে ঘরটা ঢাকা ছিল, ওই যে চালটা লুড়ে চলে গই, কুড়ি টুড়ি। এই কাকিমা এখানে থাকেন, বুঝতে পারছো? কিছু নেই বাবা, ছেলে স্বামী কেউ নেই, জায়গা জমি কিছুই নেই। তো উনি এখানে এইভাবে থাকেন, মানে রান্না করার, তৈরি করি। দেখতে হচ্ছে এখানে রান্না করার একটা উনুন ছোট্ট, আর এদিকে ওই ঘুটে কাঠপাট এসব রাখা আছে। এমনি আপনি কি করেন, চলে কিভাবে আপনার? এই সব ঘুটে হয়তো 100 বিক্রি করলাম, 30 টাকা। আর গোবর কোথায় পান? গরু আছে বাড়ি। আপনার গরু আছে কটা? আচ্ছা, 3টে গরু আছে। গরু আছে, তো ওই একটা গরু দুধ হয় 500 করে বিক্রি করি আর কি, এতে চলে যায় আপনার? আচ্ছা, রেশন টেশন পান, ওই চাল টাল কি যে পাই কোন রকম। তাছাড়া আমার জীবনে, আমি তো এখানেই আমার জন্মস্থান, এই মরস্থানে পৌঁছে গেছি, এখন অব্দি একটা ঘর বাড়ি ভাই। উনি একা মানুষ। ওই যে অ্যালবাসটা ওই জায়গা, এই দেখো উপরে বেরিয়ে গেছে, এই যে উড়ে পলিথিনের সাহায্যও করতে চায় না। এখান থেকে অ্যাজবেস্টাস যে উড়ে চলে এসছে পারে। আপনি পঞ্চায়েতে যাননি, গ্রাম পঞ্চায়েতে যে একটা তিরপল দিয়ে? প্রধানবাবুকে এখানে দেখিয়েছি, প্রধানবাবু কিছু বলেন, বলে নেই ওখানে কিছু। আচ্ছা, ওখানে নেই বলছে? লোককে দিচ্ছে, কিন্তু আমার দিই দূর বাবা, দরকার নেই। এইভাবে যখন পারি তখন কেনবো 2 গাছ পেপার, 3 গাছ পেপার, এরকম করে করবো। আগের প্রধানটা দেখতো, আগের প্রধান দেখতো, এই প্রধানটা দেখছে না। না, ও দোকানে শাড়ি দিল, যখন চলে যায় একটা পলিথিন দিল। আচ্ছা, যেখানে যাই মানে অভাবী লোকজনের, অসহায় লোকজনের কোনো ব্যবস্থা নেই আর কি, কম নেই, যেমন কমও নেই তেমন কোনো, মানে কি বলে, পার্টি পলিটিক্স নেতা। 4-5 বার পেয়েছি ঘর বাড়ি। হ্যাঁ, অথচ আমাদের মাথার উপর ছাতা নেই, আমরা একবারও পাইনি সারা জীবন থেকে। এই আসলো ঘর, কিন্তু নেই, তারপরে আসছে না। না রে বাবা, লোকে এই বার্ধক্য পায়। আপনি পান না বার্ধক্য ভাতা? আবার এই বিধবা ভাতা বললো, ওর জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে এসো। সে কোন এলাকায় মরেছে, আয়লাতে সব উড়ে গেল, দিতেই চায় না। এই পুনরায় যে প্রধান যখন গেল তখন দিল, দিয়ে দেখা যাচ্ছে প্রধানের ছিল নেই,
বিডিও অফিসে নিয়ে গেলাম, বলে কি প্রধানের ছিল প্রধানের সিল নেই, এই জন্য হবে না। হবে না। তো এই কাকিমার বুঝতে পারছো কতটা অসহায় উনি, অনেকটা অসহায় আর কি, ছেলে মেয়ে কেউ নেই, অনেক অসহায়ভাবে ওনার দিন কাটে। আর ইনকাম বলতে তেমন কিছু নেই, দুটো না তিনটে গরু আছে, সেই গরুর গোবর বিক্রি করে, মানে গোবর থেকে ঘুঁটে বানিয়ে সেই ঘুঁটে বিক্রি করে উনি ওনার সংসার চালান। চলো আমাদের নৌকো এখন ছেড়ে দেবে, ছেড়ে দিচ্ছে, মাঝি ভাই ডাকছে। আমি এই নিয়ে এই নদীটা 3 থেকে 4 বার ক্রস করলাম, মানে কোনোবার এতটা ঢেউ হয়নি বা এতটা নৌকো এপাশ ওপাশ করেনি, দোলেনি। তো আজকে দেখছি নৌকোটা বেশ অনেক দুলছে। এখানে লোকজন ভয় পেয়ে বসেছিল এখানে লাইন দিয়ে, ওনারা সব উঠে গেলেন, ভয়ে উঠে গেলেন। তো যাই হোক, উনি সব, আচ্ছা আপনি রেগুলার যাওয়া আসা করেন, ভয় লাগছে না? উনি রেগুলার যাওয়া আসা করেন বলে ওনার ভয় লাগছে না। তো যা দেখতে পাচ্ছি, তো 2 থেকে 2.5 মিনিট জার্নি করে আমাদের ফেরি দেখতে পাচ্ছ বাঁদিকে, এবারে চলে এলাম, এটাও খুলনা ঘাট বলে। তো চলো, আপাতত আমাদের উদ্দেশ্য ভান্ডারখালি। আমরা জাস্ট পেছন থেকে বেরোলাম, মানে এই যে পেছনে টান দেখতে পাচ্ছ গলিটা, এই গলিটার ওপারেই হচ্ছে জাস্ট ঘাট। আর ওখান থেকে বেরিয়ে এপারে দেখতে পাচ্ছ মাঠ, মাঠের ঠিক ওই পারে ওই যে বাড়িগুলো বা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড। তো এখান থেকে শর্টে যাওয়া যেত, বাট এখন কাদা কাদা জল, যার জন্য এখান থেকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভ্যান, আমার বাঁদিকে ইভেন আমার ডান দিকে দেখতে পাচ্ছ। তো দেখি এখন আমাদের যে গন্তব্য ভান্ডারখালি যাওয়ার জন্য কোন ভ্যান যায়। হ্যাঁ, ভান্ডারখালি কোনটা? এখান থেকে এই খুলনা ঘাট থেকে ভান্ডারখালি ঘাটে যেতে গেলে এরকমই ইঞ্জিন ভ্যানে যেতে হয়, এখান থেকে কোনো রকম টোটো যায় না আর কি। খুলনা ঘাট থেকে আমাদের ভ্যান ছেড়ে দিল ভান্ডারখালি ঘাটের উদ্দেশ্যে। এখনও ওরকমই 10 মিনিটের সম্ভবত সময় লাগবে। আর এখান থেকে ভাড়া কত? 20 টাকা, এখানে বলছে 20 টাকা ভাড়া, তাই না? 10 থেকে 15 মিনিট সময় লাগলো খুলনা ঘাট থেকে এই পর্যন্ত আসতে। এই জায়গাটা হচ্ছে ভান্ডারখালি ঘাটের যে স্ট্যান্ড, ঘাট যদিও আরও সামনে, এখান থেকে 200 থেকে 250 মিটারের সামনে আমাকে হেঁটে যেতে হবে। বুঝি না এখানে এত দূরে কেন এখানে নামিয়ে দেয় এই ভ্যান বা টোটো ফোটোগুলো গাড়ি থেকে। যাই হোক, এখান থেকে হেঁটে যাই, সামনেই হচ্ছে ভান্ডারখালি ঘাট। এই সামনেই এই ঘাট হচ্ছে ভান্ডারখালি ঘাট। আর ঘাটের ঠিক বাইরেটা দেখতে পাচ্ছ এমনই, এখানে একটি ফাঁকা মাঠ টাইপের আছে দেখতে পাচ্ছ, এখানে একটি বট গাছ আছে, পাশেই ওদিকে একটা মিষ্টির দোকান, এদিকে কয়েকটা দোকান আছে, ঠিক এমনটাই। আর ঘাট আমার সামনে, ওই যে দূরে দেখতে পাচ্ছ। আমি এতদিনে যত ঘাটে গেছি, মানে ফেরিঘাটের কথা বলছি, সেই সমস্ত ঘাট আর এই ঘাটের মধ্যে আমি একটু আলাদা অনুভব করি। এই ঘাটের যে রাস্তাঘাট, ঘাটের ঠিক পাশেই দেখতে পাচ্ছি এরকমই বট গাছ আছে, একদিকে বট গাছ আর একদিকে অশ্বত্থ গাছ। এটা দেখতে বেশ আমার খুব ভালো লাগে। আর এখানে প্রচুর মানুষের ভিড় করে বসে আছে দেখতে পাচ্ছি। একে এখানে আসার পরে যতবার কোনো না কোনো ঘাটে যাচ্ছি, সেই ঘাটে এত হাওয়া হচ্ছে, মিষ্টি হাওয়া, বা অসাধারণ লাগছে, বেশ মজা পাচ্ছি। আমার মুখ দেখতে পাচ্ছ বেশ ঘেমে টেমে একাকার, তারপরে এই যে হাওয়াটা আসছে গায়ে লাগছে, খুব সুন্দর লাগছে, মিষ্টি হাওয়া। আর এখন ভাটা, আমি এর আগেও এসেছি এই ঘাটে, তখন অনেকটা জল দেখেছি, বাট আজকের এই ঘাটে যে এসেছি জল দেখতে পাচ্ছ একবারে নিচে চলে গেছে। আর আমাদের নৌকো ওদিকে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে।
এই ঘাট তো ভান্ডারখালি ঘাট তোমাদেরকে বলেছি। আর উল্টো দিকের যে ঘাট দেখতে পাচ্ছ ওই ঘাটটা হচ্ছে আমি যেখানে যাব দুলদুলি ঘাট। আরও একটি ঘাট আছে দেখতে পাচ্ছ এদিকে, ওটা হচ্ছে দুলদুলি, আর এদিকে হচ্ছে লেবুখালি ঘাট। ওই ঘাট থেকে এই বোটটা ছেড়ে আসছে, দেখতে হচ্ছে পেছনের যে বোট বা আমার পাশে যে বোট, এই বোটটা ছেড়ে আসছে এই যাচ্ছে মোল্লাখালি। দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে লেবুখালি টু মোল্লাখালি। এটা কোন মোল্লাখালি, ছোট না বড়? না না ছোট, হ্যাঁ ছোট মোল্লাখালি। এখান থেকে কতক্ষণ লাগে? 2.5 ঘন্টা, অনেকটা দূর না? এখান থেকে এই নৌকোটা যাচ্ছে মানে পেছনে ওই লেবুখালি ঘাট থেকে 2.5 ঘন্টা লাগবে ছোট মোল্লাখালি যেতে। হ্যাঁ, হাওয়াটা তো উল্টে যাচ্ছে। তো এই ধরনের পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে এখানকার মানুষজন যাওয়া আসা করে, বিভিন্ন মালামাল নিজেদের গন্তব্যে নিয়ে যায়। অনেক কষ্ট করে নিতে হয় আর কি। যাই ভালো লাগে। এখানে এক দাদা দেখতে পাচ্ছ গাড়ি তুললো। তো এখানে গাড়িগুলো নৌকোর মধ্যে তোলাও সেটাও অনেক চাপের, অনেকটা কষ্ট সাধ্য করে আর কি নৌকোতে তুলতে হয়। এই ফেরিতে এই লেবুখালি বা ভান্ডারখালি আর দুলদুলি এই তিনটে ঘাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার যাওয়া আসা করে। আমি ভান্ডারখালি ঘাট থেকে এলাম, তখনও প্রচুর কাস্টমার ছিল বা প্রচুর প্যাসেঞ্জার ছিল। ইভেন এই ঘাটটা হচ্ছে লেবুখালি ঘাট। লেবুখালি ঘাটে যেটি ঘাটে দেখতে পাচ্ছ নিচ থেকে একদম উপর পর্যন্ত লাইন দিয়ে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আর এটা এই নৌকোটা এসছে ওপারে দুলদুলি ঘাট থেকে। দুলদুলি ঘাট থেকে এখানে এসছে লেবুখালি প্যাসেঞ্জার নামিয়েছে, প্যাসেঞ্জার তুলবে, তারপরে আবার যাবে ভান্ডারখালি ঘাটে। আর আমাদের যে নৌকো আমি যে নৌকোতে এসেছি এই নৌকো এলো ভান্ডারখালি ঘাট থেকে, এ এলো লেবুখালি ঘাটে। এখান থেকে প্যাসেঞ্জার নামালো, আবার এখান থেকে কিছু প্যাসেঞ্জার তুলে আবার আমরা যাব সবাই ওই দুলদুলি ঘাটে। তো এই তিনটে ঘাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার বা যাত্রী কিন্তু পারাপার করে থাকে, প্রচুর প্যাসেঞ্জার। ভান্ডারখালি ঘাট থেকে এই দুলদুলি ঘাটে আসতে আমাদের সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের যে নৌকো বা ভটভটি পুরো প্যাকড আপ প্যাসেঞ্জার। যেমন 2 হুইলার আছে, মানে বাইক আছে, তেমন মানুষও আছে। তার জন্য ওই মাঝখানে যে ঘাটে গেছিলো লেবুখালি ঘাট, ওখানে প্যাসেঞ্জার নেমেছে আবার উঠেছে, এই ওঠানামা করতে ওখানে বেশ কিছুটা সময় গেল। তো ভান্ডারখালি থেকে দুলদুলি ঘাটে আসতে টোটাল আমাদের মোটামুটি 12 থেকে 15 মিনিটের আশেপাশে সময় লাগবে। আর দেখতে পাচ্ছ আমাদের যে নৌকো বা ভটভটি প্রচুর প্যাসেঞ্জার ওখান থেকে নেমেছে। আর এই হচ্ছে দুলদুলি ঘাট। এই ঘাটটাও কিন্তু বেশ ফ্লোটিং ঘাট আর কি, জোয়ারের সাথে জোয়ার ভাটার সাথে সাথে ঘাট ওঠানামা করে। আর সামনেই হচ্ছে এখান থেকে যদি হেঁটে যাই 100 থেকে 150 মিটার সামনে হেঁটে গেলে আমাদের যে স্ট্যান্ড আর কি, গাড়ি স্ট্যান্ড, সেই স্ট্যান্ড পাবো। ম্যাজিক গাড়ি বা টোটো বা অটোও আছে সামনে। তো দেখি আমি যেখানে যেতে চাইছি শামশেরনগর, এই শামশেরনগরে কী গাড়ি যায় বা কী গাড়ি পাওয়া যায়। আমি যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা ভালো ছিল। এখন দেখতে পাচ্ছ যে জলের স্রোতে বা জলের ধাক্কায় এখানে ভেঙে গেছে। জানি না এই রাস্তাও কবে ভেঙে যাবে। আর এই ঘাটটাও বেশ ভালো লাগে, অ্যাকচুয়ালি ভান্ডারখালি ঘাটটা বেশ ভালো লাগে। আর দুলদুলি ঘাটটাও, ঘাটের রাস্তা দেখো কেমন, ইট বিছানো রাস্তা, পাশে এরকমই একটা অশ্বত্থ গাছ, তার পাশেই হচ্ছে দুলদুলি ফেরিঘাট। অসাধারণ লাগে কিন্তু আমার এই ঘাটটা আর পেছনের ভান্ডারখালি ঘাটটা। তো চলে এলাম ঘাট থেকে, জাস্ট নিচে নামলাম। দেখতে পাচ্ছ এখানে কয়েকটা দোকান আছে, এখানে মিষ্টি দোকান আছে, নতুন মিষ্টি বানাচ্ছে এক কাকু, বেশ কাঠের জালে। গ্রামের দিকে ঠিক এমনটা হয় বেশ। এটা কি রস? এখানে দেখতে পাচ্ছ রস বানাচ্ছে কাঠের জালে।
গ্রামের দিকে কিন্তু বেশ এরকমই কাঠের জালে বেশ মোটা মোটা কাঠ, এই মোটা মোটা কাঠ দিয়ে মানে মাটির উনানে আগুন জ্বালায় আর কি। তো এটা বেশ দেখতে ভালো লাগে। আর বাঁদিকে বেশ একটা মাছের বাজার মানে দোকান দেখতে পাচ্ছি, ছোটোখাটো মাছ। আর এখানে হচ্ছে অটো স্ট্যান্ড। আর শামশেরনগর কে কোনটা যাবে? সামনে সামনে শামশেরনগর, সামনে শামশেরনগর নগর গাড়ি। তো শামশেরনগর যাবে এটা সম্ভবত। শামশেরনগর, শামশেরনগর কে যাচ্ছে? শামশেরনগর কোনটা যাবে? এটাই। ও প্যাসেঞ্জার নেই আর? ওই এই গাড়ির অবস্থা তো খুবই শোচনীয় গো। হ্যাঁ, এই গেট ফেট তো পুরো ভেঙে একাকার হয়ে গেছে এরকমই না? তো এদিকের গাড়ি অবস্থা দেখো, মানে এখানকার মাঠঘাট ফাটঘাট সাইড ফাইডগুলো দেখো। মানে এদিকে যায় না রাস্তা কেমন হবে, শামশেরনগরের যে রাস্তাঘাট গাড়ি মানে লটঝড়ে হয়ে গেছে আর কি। তো এগুলো এই সমস্ত গাড়িতে জার্নি করা খুব চাপের। এখানে দেখো ভেঙে বেরিয়ে যাচ্ছে এই টিনফিন, মানে প্রচুর আওয়াজও হবে। চ্যাসিস মানে যে বডি ফডি অবস্থা খুবই শোচনীয়। জানি না এগুলো কতটা জার্নির জন্য সেফ কিনা জানি না, কতটা রিস্কি। আমার তো মনে হচ্ছে অনেকটা রিস্কি। আমি যেখানে যাচ্ছি শামশেরনগর, শামশেরনগরে এই গাড়িটি যাবে আমার পাশে এই যে গাড়িটি দেখতে পাচ্ছ। এখান থেকে শামশেরনগরের ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটারের আশেপাশে হচ্ছে রাস্তা, 40 টাকা ভাড়া, আর বলছে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ দুলদুলি ঘাট। ঘাটের ঠিক বাইরেটা এমন বাস স্ট্যান্ড, সরি বাস না, এখানে টোটো আছে, ইঞ্জিন ভ্যান আছে, ওদিকে অটো আছে, এদিকে দেখতে পাচ্ছ ম্যাজিক গাড়ি আছে, এই একটা ম্যাজিক গাড়ি, এই একটা ম্যাজিক গাড়ি। তো যেগুলো একটু দূরে লং জার্নি সেই সমস্ত জায়গাতে বড়ো গাড়ি আর কি ম্যাজিক। আর এই অটোগুলো সম্ভবত লোকাল, আশেপাশে 10-12 কিলোমিটার ডিস্টেন্স যে সমস্ত রুট সেই সমস্ত জায়গায়। তো চলো গাড়ি ছাড়লে তারপর কথা বলছি। তো আলটিমেট এখানে 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর আমাদের গাড়ি ছেড়ে দিল। যে গাড়িতে যাচ্ছি গাড়ির অবস্থা খুব শোচনীয়। জানি না ঠিকঠাক পৌঁছতে পারবো কি না আমার গন্তব্যে বা আমাদের গন্তব্যে। হ্যাঁ, এখানে নামবে উনি, এখানে সামনে গেস্ট হবে। তো আমাদের জার্নির মিডিল পোর্শন, আর এই মোড়টার নাম হচ্ছে যোগেশগঞ্জ। এখানে 2 বোনকে দেখতে পাচ্ছি এই গাড়ির পেছনে ঝুলে ঝুলে যাচ্ছে। তোমরা ঝুলছো, তোমাদের ভয় লাগছে না? হ্যাঁ, এইভাবে যাওয়া আসা করো নাকি? এইভাবে যাওয়া আসা করো? কোন ক্লাসে তোমরা ভর্তি হয়েছো? 11-এ। ও অনেক দূর নাকি তোমার বাড়ি থেকে? ও আচ্ছা আচ্ছা। তো এই বোনরা নতুন স্কুলে ভর্তি হয়েছে বলছে, মানে 11-এ। আগে নিজেদের পাড়াতে স্কুল ছিল, তো এখন একটু দূরে হয়েছে, তার জন্য এরকম গাড়ির পেছনে দেখতে পাচ্ছ পাদানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যাচ্ছে। এই জায়গাটা যোগেশগঞ্জ দেখতে পাচ্ছ, আমার পেছনে লেখা আছে বাস স্ট্যান্ডের গায়ে যোগেশগঞ্জ বাজার। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে, ইভেন এদিকে গেছে, ইভেন দেখতে পাচ্ছ এদিকেও চলে গেছে। তো এটা বেশ একটি বড়সড় বাজার আর কি এই এরিয়াতে আর কি। আর দুলদুলি ঘাট থেকে এই যোগেশগঞ্জে আসতে আমাদের সময় নিল 35 মিনিট। আর দুলদুলি থেকে এই যোগেশগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। তো বেশ একটু জমজমাট এরিয়া দেখতে পাচ্ছি, বেশ বড়সড় একটা মার্কেট বা বাজার বলা যেতে পারে। এদিকে চলে যাচ্ছে হেমনগর। এর আগে তোমরা দেখেছিলে হেমনগরে গেছিলাম আমি, সেই রাস্তাটা ছিল এদিকে। আর যেহেতু আজকে শামশেরনগরে যাচ্ছি, সেটা হচ্ছে এদিকে যেতে হয়। তো আজকে আমি এই শামশেরনগরে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, তেমন একটা চিনিও না। এইটা কি অনেক বড়সড় বাজার নাকি? হ্যাঁ, এটাই বাজার এখানকার, মানে এখানে এই টোটাল এরিয়ার সবচেয়ে বড় মার্কেট এইটাই। আচ্ছা, এমনি মার্কেট আছে, সব জায়গায় মার্কেট আছে, ছোটোখাটো মার্কেট, কিন্তু এটা সবচেয়ে বড় মার্কেট এইটাই। তো এই হচ্ছে যোগেশগঞ্জ। আর আমরা যে গাড়িতে এসেছি ম্যাজিক ভ্যান, সামনে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে। তো বললো এখানে 5 মিনিট দাঁড়াবে, প্যাসেঞ্জার হলে হবে, না হলে 5 মিনিট পর আবার ছেড়ে দেবে। যার জন্য আমরা এখানে ওয়েট করছি আমাদের গাড়ি। এর আগে হেমনগর গেছিলাম, দুলদুলি থেকে হেমনগরের রাস্তা ছিল স্ট্রেট, একেবারে সোজা, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা। বাট এই শামশেরনগরের যে রাস্তা, মানে জিলাপির প্যাঁচ আর কি,
মানে এদিক এদিক ঘুরে ঘুরে তারপর যাচ্ছি। তো এরকম দেখতে পাচ্ছ পাড়ার ভেতর দিয়ে আমরা যাচ্ছি বা আমাদের গাড়ি যাচ্ছে, যার জন্য গাড়ি কিন্তু তেমন স্পিডে চলতে পারছে না। খুব বেশি হলে 30 ম্যাক্সিমাম 40 স্পিডের গাড়ি চলছে বর্তমান। আমাদের গাড়ির প্যাসেঞ্জারের অবস্থা দেখতে পাচ্ছ, পেছনে ওইটুকু জায়গার মধ্যে 3 জন 2 জন 5 জন 6 জন, পেছনে এক বোন ঝুলছে দেখতে পাচ্ছ। আর আমরা এখানে 4 জন, সামনে 2 জন, আর ড্রাইভারের সামনে আরও 2 জন আছে। আমরা অনেকজন মিলে এই মুহূর্তে আছি আমরা গাড়িতে। আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ যে খাল টাইপের, এটা হচ্ছে নদী। ঠিক তার ওপারে দেখতে পাচ্ছ যে নেট দিয়ে ঘেরা আছে। এদিকে দেখো, এই যে নেট দিয়ে ঘেরা আছে, তার ওপারে হচ্ছে জঙ্গল। কি বললেন যেন জঙ্গলটার নাম দাদা? শকুনখালি জঙ্গল। তো আমার পেছনে এক দাদা আছেন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই জঙ্গলের নাম কি। উনি বললেন এই জঙ্গলটার নাম হচ্ছে শকুনখালি জঙ্গল। আর এখানে বাঘটাক আছে না? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই মানে এপার থেকে কখনো বাঘটাক চলে এসছে বলে? হ্যাঁ, বাঘ চলে মানুষ ক্ষতি করেছে। ক্ষতি করেছে? এখান থেকে বাঘ চলে গ্রামে ঢোকে? হ্যাঁ, গ্রামে ঢুকে অনেক মানুষ খাইয়ে নিয়েছে, মারি দিয়েছে। তাই? আচ্ছা আচ্ছা। তো উনি বলছেন যে এপার থেকে ওই যে জঙ্গল, জঙ্গল থেকে বাঘ লোকালয় এপারে ঢুকে গেছে, অনেক মানুষকে আর কি মেরেছে, অ্যাটাক করেছে, বা অন্যান্য আরও আনুষঙ্গিক অনেক অসুবিধা বা ক্ষয়ক্ষতি করেছে জঙ্গলের বাঘ। আর বলছে এখানে হামেশাই দেখা যায় বাঘ, হরিণ। এখানে বাঘ এসছে সবসময়, এখানে মানুষ ধরে বাঘ। আচ্ছা, এটাই এখানে আমাদের স্ট্যান্ড কোনটা? এটাই? আচ্ছা, আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি, শামশেরনগর যে জায়গা। আমি 9:25-এ গাড়িতে উঠেছিলাম, আমাদের গাড়ি ছেড়েছিল। এখন বাজে 11টা, মানে 1 ঘন্টা 35 মিনিট সময় লাগলো এই শামশেরনগরে আসতে। তো এটাই হচ্ছে শামশেরনগরের যে স্ট্যান্ড আর কি, গাড়ি স্ট্যান্ড। আমি এই গাড়িতে এলাম, আর এই গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভেঙে টেঙে একাকার। আমার সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিং হচ্ছে এখানকার সাইক্লোন শেল্টার আর কি। দেখতে পাচ্ছ কি লেখা আছে, সাইক্লোন শেল্টার কালীতলা, শামশেরনগর। আচ্ছা, এটাই হচ্ছে ডিজাস্টার হলে আর কি, বন্যা টন্যা হলে, যখন বন্যা টন্যা হয় এই এরিয়াতে, পাশে যে সমস্ত কাঁচা বাড়িটারি আছে তাদের ঝড়ের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই তাদেরকে কিন্তু সেই ঝড়ের বা বন্যার আগে আগে এই বিল্ডিংয়ে নিয়ে আসা হয়। বেশ বড় সড়ো কিন্তু বিল্ডিং, আর বিল্ডিংয়ের পাশে এরকম একটা বড় মাঠও দেখতে পাচ্ছি। আর এই যে এটা দেখছো, এটাই কিন্তু নদী, এটা কিন্তু কোনো খালটাল না, নদী। আমি পেছনে দেখছিলাম মোটামুটি 5-6 কিলোমিটার আগে এর থেকে আরও চওড়া ছিল, বাট এর মাঝখানে আবার আমার পেছনে যদি 300 মিটার দেখো তাহলে কিন্তু আবার ছোট্ট শুরু হয়ে গেছে, প্রায় 2-2.5 ফুটের নদী। বাট আস্তে আস্তে এদিকে কিন্তু বড় হচ্ছে। আর এই পাশে যে নেট দেখতে পাচ্ছ, নেট দেখা যাচ্ছে যে নেট, ওই নেটের ওপারেই জঙ্গল, টোটালটাই জঙ্গল আর কি। তো আমি এক কাকুর সাথে কথা বলছিলাম, বললো এপার থেকে কিন্তু বাঘ আগে আসতো, এখন আর আসে না, কেন কি লোকালয়ে প্রচুর মানুষ, এখানে জনবসতি অনেক বেড়ে গেছে, যার জন্য বাঘেরও তো ভয় করে। আমরা যেমন বাঘকে ভয় পাই, ইভেন বাঘও মানুষকে ভয় পায়। বলছে তারপরেও এখানে কিন্তু মাঝে মাঝে দেখা যায়, হরিণও দেখা যায় এই নেটের ওপারে। আর এপারে দেখতে পাচ্ছ এদিকে ফিশারি, মানে ঘেরি বলে যেগুলো, নদী থেকে মিন ধরে সেই মিন এই সমস্ত জায়গায় এই ঘেরিতে ছাড়ে। যেমন বাগদা চিংড়ির যে মিন বাচ্চা, তারপরে পাশে ভেটকি, এই ধরনের মাছ চাষ হয় এই ধরনের ঘেরি বা ফিশারিতে। এই যে জঙ্গল বা এই যে নদীর পাশে যে বাঁধের রাস্তা, এর আশেপাশে তেমন জনবসতি দেখতে পাচ্ছি না। পেছনের দিকে একটুখানি ছিল, মানে যেহেতু ওটা মার্কেট এরিয়া তাই একটু বিল্ডিং বাড়ি টাড়ি দেখছিলাম। সাধারণ মানুষ যেমন বসবাস করে তেমন ঘরবাড়ি আমার ঠিক চোখে পড়লো না। আর নদীটা এখান থেকে ঘুরে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। আমাদের রাস্তাও অ্যাজ ইউজুয়াল ওর সাথে সাথে এদিকে ঘুরে যাচ্ছে বা টার্ন নিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে এই একটা গাছ যে দেখতে পাচ্ছ, এটা কি গাছ কি জানি, ফুল হয়েছে দেখো, সাদা সাদা ভর্তি ফুল। বুঝতে পারছেন এটা কি গাছ? এটা কি ফুল গাছ গো? এই গাছটা কি গাছ? পিঠে পোড়া।
ও আচ্ছা, ভেতর দিয়ে এক দাদাকে জিজ্ঞাসা করছি যে এই গাছটার নাম কি, বলছে পিঠে বড়া। দেখি ওনাদের সাথে ভেতরে গিয়ে কথা বলা যায় কিনা। আর এই হচ্ছে ওনাদের বাড়ি। বলছি আপনারা কি করছেন দাদা, কি করছেন আপনারা? একটু 2 মিনিট আসি, কথা বলি। ব্যস্ত নাকি? বলছি ব্যস্ত, একটু 2 মিনিট আসবো। কি করছিলেন আপনারা? এই যে এটার কথা জিজ্ঞাসা করছিলাম। ও পিঠে করা কাজ বলে। পিঠে করা গোড়া। আচ্ছা, পিঠে গড়া। ও আচ্ছা, আমি পিঠে পোড়া বলছিলাম, এটা হচ্ছে পিঠে গড়া বলছে দাদা। এটা কি কোনো কাজে লাগে না? মৌমাছি, হ্যাঁ মৌমাছি তো রস এমনিতে নিয়ে যায়, নিয়ে যায় এটা। আর এমনি টুকটাক ওই যারা কবিরাজ যারা তারা কাজ, এটা কোনো কাজে লাগায়? ফলটাই কাজে লাগে। আচ্ছা আচ্ছা, মানে ওষুধের কোনো। আচ্ছা আচ্ছা, এটা আপনার বাড়ি? আচ্ছা, এই হচ্ছে এখানকার বাড়ি, দাদার বাড়ি। এই ঘেরি ফেরি কি আপনাদের নাকি? হ্যাঁ এই ঘেরি আমাদের, আমার ঘর আছে। এটা আপনার ঘর? এটা কার ঘর? এটা মার ঘর। আচ্ছা, এটা মায়ের ঘর। আচ্ছা, আপনারা বেশ। আচ্ছা, এখানে এই ঝড় হয় তখন কেমন থাকে আপনাদের? এখানে তো এমনিই দেখছি প্রচুর হাওয়া। তখন ঝড়টা হয় ঘর বাড়ি ছাড়িয়ে অন্য জায়গায় চলে যায়, ওই এই শেল্টারে। হ্যাঁ ওখানে চলে যায়, ফ্ল্যাশ সেন্টার যেতে। এখানে ঘর বেঁধেছে ওখানে চলে যায়। আচ্ছা আচ্ছা, তো এই এখন এই গরমে প্লাস্টিকের নিচে থাকেন, কষ্ট হয় না? না আমাদের প্লাস্টিক নিচে না, আমাদের খড়ের তলে নেই। আর ও আচ্ছা, এইটা শুধু বারান্দাটা প্লাস্টিক দিয়েছেন? বারান্দাটা প্লাস্টিক, আর ওই তোমার ইয়ে মানে নারকেল পাতা দিয়ে ছাওয়া আছে ভিতরে। আচ্ছা, এর নিচে, এর তলায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, উপরে প্লাস্টিক থাকলেও নিচে আচ্ছা বলছে নারকেল গাছের পাতা। আর এখানে কি রান্না হয় নাকি? কালো হয়ে গেছে রান্না আগে হতো। আচ্ছা, আগে হতো, এই জন্য কালো হয়ে গেছে। আর এটাই আপনাদের রান্নাঘর ওপেন? হ্যাঁ। বা আর এমনি বর্ষার সময় কোথায় রান্না করে? বর্ষার সময় আবার ব্যবস্থা হবে, মানে যখন যা হবে তখনকার ব্যবস্থা। যখন যা হবে তখন তাই। আচ্ছা, কি রান্না করছেন মাসিমা, ঠাম্মা? তেলাকুচের শাক আছে, মাটি পোড়া শাক আছে। আচ্ছা, এ তো শাক নেই তো? না না, বসবো না, না না বসবো না। এ কি মাছ এগুলো? আচ্ছা, চিংড়ি মাছ আছে। আর ছোট মাছগুলো কি মাছ? পার্শে মাছ, ফ্যাসা মাছ। পার্শে ফ্যাসা। এটা কি ঘেরির নাকি কেনা? না না, নিয়ে এসে জঙ্গলটা ধরে। কিসে, মানে কিসে করে ধরেন? জাল আছে, ওই যে খ্যাবলা জাল বলে, এই যে এইটা এইরকম তো, এই জাল বড় জাল সেটা। আচ্ছা, এর থেকে বড় জাল। জল নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ, এখানে চিংড়ি মাছ, ওদিকে পার্শে মাছ। হ্যাঁ, সব ফটো তুলে নিচ্ছে। হ্যাঁ, আপনি, আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি আপনি এখানে কি বন্ধুর বাড়িতে বেড়াতে এসছেন? না, মায়ের বাড়ি দেখে রে। দেখতে এসছে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ঘরে ফটো তুলতে এসছেন? না না, ঘরে না, আমি ঘুরে বেড়াচ্ছি। আমি আপনাদের কেমন ভাবে থাকেন? হ্যাঁ, ঘরটার রিলেটেড কিছু না, ঠিক আছে। আচ্ছা, নর্মালি দেখি উনুনগুলো উঁচু হয়, এখানে কি প্লেন কেন? আচ্ছা, এখানে জুতো খুলে এখানে আসবো? এখানে এইখানে দেখতে পাচ্ছ উনুন, যে একেবারে যে মেঝে, এই যে মেঝে থেকে খুব বেশি হলে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মানে উচ্চতা আর কি উনুনের মুখ। নর্মালি দেখি মোটামুটি 1 ফুট বা 1.5 ফুট উঁচু থাকে। এটা এরকম কেন এই উনুনটা? কি বলে? বাস্তু পাকা বলে এটা। আচ্ছা আচ্ছা, বাস্তব পাকা বলে কিছু একটা বলছেন ওই দিদি, আমার আইডিয়া নেই। বাস্তু উনুন বলে না, আমি না না, বাস্তু উনুন তো জানি তো, আমি তো দেখেছি যে উনুন তো উঁচু করা হয়। হ্যাঁ, উঁচু করা না, নিচটা গর্ত করা আছে। আচ্ছা, এর নিচটা বেশি ডিপ করা। আচ্ছা আচ্ছা, যেমন না দাদা, মানুষ কেউ উঁচু, কেউ খেটো, কেউ মাঝিরে থাকে। আচ্ছা আচ্ছা, কেউ একটু উঁচু, কেউ নিচু, কেউ মেজো সমান, এইরকম থাকে। মানে বিভিন্ন যে যেরকম কায়দা করতে পারি, এই আর। আচ্ছা, বুঝতে পারি না, আমার চোখে এই প্রথম দেখলাম। আমি মেনলি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, তো এই আপনাদের বাড়িতে এই উনুন দেখলাম, আর কোথাও দেখিনি এরকম উনুন। ওই জন্য আমার একটু আশ্চর্য হলাম। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে এদিকে কোনো সবজি চাষ দেখছি না কোথাও, করে না? ওই সাইডটা মানে ওই ভেতরের দিকে, এই সাইডে শুধু মাছ চাষ। আচ্ছা, এদিকে শুধু মাছ চাষ। এই ঘেরি কি আপনার নিজের নাকি? এই ঘিরিতে আমাদের লিজের টিজের না তো? হ্যাঁ না, লিসেন নিজের জমি। আচ্ছা, ওই দাদার এখানে ব্যক্তিগত, মানে একেবারে নিজের ঘেরি আছে এখানে। আর এখানে এই মেনলি কি চাষবাস হয়, মানে কি মাছ চাষ হয়? ও চিংড়ি, পাইসে, ভেটকি, ভাঙাল, দাইনে। আচ্ছা, এটা কি নর্মাল নদীর সাথে কানেক্ট আছে, চলে আসে নাকি বাচ্চা ছাড়তে হয়?
ও ছাড়তে হয়, তারপরে এমনি নদীর সঙ্গে কানেক্ট করা আছে, ভেটকি মাছের বাজারটা এমনি সে এমনি চলে আসে না? আচ্ছা আচ্ছা। তো এখানে নর্মালি নদীর সাথে এই ঘেরিগুলো কি হয়, এই যে এখান থেকে কোনো একটা হোল বা ঘোল এরা কিছু একটা বলে বা পাইপ লাগানো আছে, ডিরেক্ট কানেক্ট করা থাকে নদীর সাথে, সেখান থেকে কিন্তু জোয়ারের জল ওঠানামা বা জোয়ার হয়, ভাটা হয়, জল ওঠে বা কমে বা বাড়ে কমে, আর সেখান থেকেই আর কি মাছ চলে আসে। তারপরেও কিছু কিছু মাছ, চিংড়ি মাছ, পার্সে এগুলো ছাড়তে হয়। আর এই হচ্ছে ওই দাদার ঘেরি, এই এত বড় ঘেরি, বেশ ভালো লাগছে। আর এখানে প্রচণ্ড গরম, তারপরে কিন্তু যে হাওয়াটা হচ্ছে, এই হাওয়াটা কিন্তু ওনাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর যদি হাওয়াটা না থাকতো, এই গরম থাকতো, এনাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। আর এখানে কিছু একটা ঘর বানাচ্ছেন ওনারা, দেখতে পাচ্ছ, বেশ খুব সুন্দর লাগছে কিন্তু এই ঘরটা খড় দিয়ে, ওপরে খড়ের চালা দেখতে পাচ্ছি। আর এই কিছু কয়েকটা গোরান কাঠ বলে, এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলোকে গোরান কাঠ বলে। আর এখানে দেখতে পাচ্ছি ছাগল মানে বসে আছে, ছাওয়ার মধ্যে রেস্ট নিচ্ছে। তো যাই হোক, ভালো লাগছে জায়গাটা। আপনি নর্মালি করেন কি, আপনার পেশা কি? এই টুকটাক মাছ কাঁকড়া ধরা ছাড়া মানে এইটাতে হয়ে যায়? হয় না, এই যা চলার মতো বাড়ি থেকে কি করবো, টুকটাক ভাবে 2-5 হাজার টাকা মাসে হলে কি করবো। আচ্ছা, আপনাদের যেমন আয় তেমন ব্যয়, মানে মেনলি এটা থাকার ঘর? এটা থাকার। আচ্ছা আচ্ছা। মাটি তো? হ্যাঁ মাটি। আচ্ছা, যাও, ভেতর ঠান্ডা এখন না, কিন্তু বর্ষাতে তো একটু অসুবিধা, কাদা প্যাচপ্যাচানি। না, এই খড় দিয়ে ছাওয়া আছে, এইসব জায়গায় এমনি কাদা প্যাচপ্যাচানি হয়, ভিতরে আর খড়টা হয় না। আচ্ছা, ভেতরে হয় না। ঠিক আছে, ধন্যবাদ দাদা, এই গল্প করলেন, একটু সময় দিলেন। ভেতরে তো পুরো অন্ধকার, কি রান্না করছেন এখানে? না না, বসবো না। এই দিদির বাড়ি দেখতে পাচ্ছ, বাড়ি তো না, এটা রান্নাঘর, পুরো অন্ধকার হয়ে আছে। আর আমি বাইরে থেকে ওনাকে দেখতে পাচ্ছিলাম না, উনি উঁকি মারলেন বলে দেখতে পেলাম। তো আছে, কি রান্না করবেন এখানে? হ্যাঁ, আচ্ছা, কুমড়ো আলু দিয়ে, এটা কুমড়ো আছে, আলু আছে। আর মাছ মানে কি মাছ আজকে? পাঙ্গাস মাছ। সেটা কি কেনা নাকি নদীর মাছ? ও আচ্ছা, আপনাদের বাড়িতে কেউ দাদা যায় না নদীতে? আমরা যাই তো, সবাই, ছেলে যায়, আমি যাই। ও, আপনার ছেলে কত বড়? ছেলের এই 18 বছর পূর্ণ হলো। আর ওটা বড় ছেলে? আর কজন ছেলে আপনার? একজন ছেলে। আচ্ছা, মেয়ে নেই, একটাই ছেলে? মেয়ে দুটো, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তারা বড় না ছোট? ছেলেদের বড়, মেয়েরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার 2 মেয়ে আর এক ছেলে, ছেলের বয়স 18, আর মেয়েদের ওর থেকে আর একটু বেশি হবে। 2টো মেয়েরই বিয়ে হয়ে গেছে। মেয়েদের কোথায় বিয়ে দিয়েছেন? একটা হেমনগরে আর একটা গোবিন্দঘাট। আচ্ছা, হেমনগর মানে তো ওই উল্টো দিকে। আচ্ছা আচ্ছা, বলছি কালকে মাছ ধরতে যাননি? হ্যাঁ। তো সেই মাছ কি এটা? না, এটা কেনা, বাজার থেকে কিনে এনে। তো যেটা মানে মাছ ধরেছেন, সেটা সেই মাছ কোথায়? সেটা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, ওটা কি দামি মাছ ছিল নাকি? ওটা বাগদা পোনা, ছোট ছোট। আচ্ছা, মানে ওই পোনা ধরেন, মিন বলে যেগুলোকে? ও, আপনারা মিন ধরেন, বড় মাছ ধরেন না? হ্যাঁ, বড় মাছও ধরি, যখন যেরকম বড় মাছও ধরি, কাঁকড়াও ধরি, মাছও ধরি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। খাবেন কজন? 3 জনে? এখন বর্তমান ছেলে আর আমি খাবো। আর দাদা কোথায় গেছে? বাড়িতে থাকে না। কোথায় গেছে? ও আন্দামানে থাকে, আসে না বাড়িতে। আন্দামানে থাকে, ওখানে কাজ করে? হ্যাঁ, ওখানেই কাজ করে। মানে আসে মানে বছরে একবার করে আসে? তাও আসে না, 10-12 বছর আসে না, আমাদের দেখো না, টাকা পয়সাও দেয় না, কিছু দেয় না। মানে বর্তমানে আপনি আর আপনার ছেলে 2 জন? হ্যাঁ। স্বামী আন্দামানে থাকে? আচ্ছা আচ্ছা। আমরা আমাদের মতো কামাই করে খাই। তো ওখানে কি আলাদা কোনো সংসার এরকম করেছে জানেন? হ্যাঁ। আচ্ছা, ওখানে করেছে। হ্যাঁ, ওই 7 জেলের এক বউ নিয়ে থাকে ওখানে। মানে সেও তার স্বামী ছেড়ে পালিয়ে গেছে, এরকম কিছু? আচ্ছা আচ্ছা। তো এই দিদির যিনি হাজবেন্ড, উনি আবার আন্দামানে থাকে, উনি আবার অন্য কোনো মহিলাকে নিয়ে আন্দামানে আছেন। বলছে 10 থেকে 12 বছর ধরে ওনার সাথে কোনো যোগাযোগ হয় না, ফোন টোন এরকম কিছু করে না? আমাদের কোনো যোগাযোগ হয় না, কোনো ফোন টোন হয় না, কোনো কথাও হয় না। ছেলে ফোন করেনি কখনো? কেউ হয়তো মাঝে মধ্যে হয়তো করে, কোনো দরকারি সরকারে, তো কোনো টাকা পয়সাও দেয় না, দেখেও না। ছেলে কি বিয়ে করেছে নাকি? না না, বিয়ে করিনি, ওই পড়াশুনো বাদ দিয়ে কাজকর্ম করে। হ্যাঁ, পড়াশোনা, বাবা যদি না থাকে তো সংসার চলবে কিভাবে? আমি একা পারিনি, জঙ্গল মঙ্গল করে বেড়াই, একা মাছ কাঁকড়া ধরে বেড়াই, সংসারটা ভালো চলে না।
তার জন্য ছেলে পড়াশুনো করে না, কাজ বাজ করে। আচ্ছা, আপনাদের নৌকো আছে নাকি জঙ্গলে যে মাছ ধরতে যান? আমি এই লোকের নৌকোয় যাই, আমাদের নৌকো নেই। আচ্ছা, যখন জঙ্গলে যান কতজন করে একসাথে যান? 3 জন যাই, 4 জন যাই, 2 জন যাই। এই কখন বেরোন আর কখন ফেরেন? এই দেখা যাচ্ছে সকালে বার হই, জোয়ার ভাটির ব্যবহার। হ্যাঁ, যখন যেমন ভাটা হয়, সকালে যদি জোয়ার হয় দুপুরের সময় ভাটা হয়, ভাটে চলে আসি। আর তা না হলে আর যখন চাল চালান করে যায় তখন 4-5 দিন করে থাকি নদীতে। 4-5 দিন মানে খাবার দাবার সব নিয়ে যান? হ্যাঁ, সব জল ফল সব কিছু নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার তো অনেক দুঃখ দুর্দশা বুঝতে পারছি। তো এই দিদির অনেক কষ্ট বুঝতে পারছি। 10-12 বছর ওনার স্বামী ওনাদের কোনো খোঁজ নেন না। আর মেয়েদেরকে বিয়ে দিয়েছেন কি স্বামী থাকাকালীন? হ্যাঁ, ও ছিল, ওর বাবা তখন ছিল। মানে মেয়েদের বিয়ে হবার 2-3 বছর পরে চলে গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি রান্না করুন। আর ছেলে কোথায় এখন? ছেলে ঘরেতে আছে, ঘুমাচ্ছে, ফোন দেখছে। আচ্ছা, ছেলে ফোন দেখছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। রান্না করুন, আসছি। কোনো বানাইতে হবে, খাটাখাটনি করতে হবে, ফের কাজ করতে যাব বাইরে। বাইরে মানে কোথায়? যেখানে ওই আন্দামান টানে যাবো, কি তামিলনাড়ু হোক, ব্যাঙ্গালোর হোক। কি কাজে যাবেন? ওই জুগড়ে কাজ, সে কোনো নানা রকম। আপনি পারেন জোগাড়ের কাজ করতে? হ্যাঁ। এর আগে করেছেন? হ্যাঁ, কোথায় করেছেন? বরাবর করেছি। এর আগে কোথায় করেছেন? ও আন্দামানে করেছি বেশিরভাগ। তো আন্দামানে মানে আপনি গিয়েছিলেন, আপনার ওখানে যাননি আর তারপর আর যখন থেকে আপনার হাজবেন্ড আসেনি স্বামী? না, তারপরেও আমি গিয়েছি, আমি অন্য জায়গায় গিয়েছি, আমাদের তো খোঁজ খবর নেয়। আচ্ছা, যোগাযোগ আপনি নিজে থেকে করেননি যোগাযোগ? না, সে আমার খোঁজ খবর করে না, আমি তার খোঁজ খবর করতে যেতে যাবো কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে খেতে পেরেছি। দেয় না, পত্তি দেয় না, যে তার খবর রেখে কি লাভ? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এই দিদি বুঝতে পারছো, এই জঙ্গলে যাচ্ছে, এই কষ্ট করছে, বলছে কোনো দিন একেবারে 3-4 দিনের জন্য জঙ্গলে থাকতে হয়, ওখানে নৌকোতে খাওয়া দাওয়া, নৌকোতেই সব কিছু। আর যখন এই মাছ ধরার কাজ বাজ থাকে না তখন কিন্তু উনি বাইরে চলে যান। আর জোগাড়ের কাজ মানে বুঝতে পারছো কতটা হার্ড লেবার, কতটা খাটনির কাজ। মানে মানে মশলা মাখানো, ইট নিচ থেকেও দেখি ওপরে তুলতে হয়, সব কাজ অনেক, সিমেন্টের বস্তা বাবা সব কিছু, সব অনেক খাটনির কাজ। আমাদের এই খাটাখাটনি করেই সংসার চলে, না খালে তো হবে না। এই ঘরটুকু বানাইছি, এই ঘরটুকু বানাইছি। আচ্ছা, এটা সরকার থেকে সরকারি ওই যে ওধারের যে ঘরটা, মানে সরকারি ঘরে 1 লাখ টাকার ঘর। কত? আচ্ছা আচ্ছা, আপনি পরে নিজের টাকা খরচা করে বানিয়েছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই এটা কি আপনাদের ওই আত্মীয় তো মানে? আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, ওরা মানে আমার শ্বশুর থাকে, তারপর আচ্ছা মানে আপনার দেওর? আচ্ছা, দেওর। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে দিদি রান্নাঘর, এরকম একেবারে সাদা মাটা। আর অনেক কষ্ট করে দিদিকে চলতে হয়। হ্যাঁ হ্যাঁ, পড়ে যেত ঘরটা। এই আমফানে না এই ঝড়ে? আমফানে হেলিয়ে দিয়েছিল। আর এই যে ঝড়টা হলো না, পড়ে যেত, এতদিন হয়ে গেছে, খুঁটে টুটে দিয়ে না আমি ঠিকও দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমফানের সময় যখন আমফান হয়েছিল তখন এটা হেলে গেছিল। আর তাই জন্য উনি বাইরে থেকে সাপোর্ট দিয়েছে আর কি, বাঁশ টাস দিয়ে। এই যে ইদানিং ঝড়টা হলো না, এতদিন পড়ে যেত ঘরটা। আচ্ছা আচ্ছা, এটা মেনলি রান্না করার জন্য, থাকা ফাঁকার জন্য না? না, এর আগে ছিলাম তো, ওই মেয়ে যখন ঘরটা না বানাইছিলাম তখন ওই মেয়ে জামাইরা আসলে তো হতো না। আর এই ঘরটা বানাবার আগে এই ঘরেই তো থাকা খাওয়া সব কিছুই হতো, এইটুকুনি ঘর। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। লোকের কাছ থেকে বেঁধে নিয়েছিলাম, আমি তো পারিনি, তবু তো জঙ্গল থেকে কাঠ এনে বেড়া দেওয়া, বাঁধা, সব কিছু। চাল টালগুলো ছাইয়ে নেওয়া, মানে এই চালগুলো বাঁধা একজনের দিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, আসছি। অনেক ধন্যবাদ। আচ্ছা, এই বললেন এটাই অনেক। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভাত বাড়ুন, আসছি আমি। তো দেখতে পাচ্ছ এরকমই অনেক, এত কষ্ট করে ওনাকে থাকতে হয়। আর উনি যেটা বলছিলেন যে আমফানের সময় এটা হেলে গেছে, এখানে পেছনে দেখতে পাচ্ছ যে বাড়িটা পেছন দিকে হেলে গেছে। তারপরে ওই যে বড় একটা যে লাঠি বা খুঁটি বলে, এই যে কাঠ দেখতে পাচ্ছ, এটাকে দিয়ে সাপোর্ট দিয়েছে যাতে এই ঝড়ের সময় এটা উল্টে না যায়। যাই হোক, অনেক কষ্ট করে ওনাদের থাকতে হয়। তো ওই দিদি আর ওই দাদার সাথে কথা বলছিলাম, পেছনে দেখতে পাচ্ছ ওদের বাড়ি। বর্তমানে এরা মাছ ধরে ওদের জীবন নির্বাহ করে থাকে। ঠিক ওনাদের বাড়ির পাশেই দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা, তার পাশেই এগুলো কিন্তু ভেরি বা ফিশারি। আর এপারেই তো পুরো জঙ্গল। এই জঙ্গল যে দেখতে পাচ্ছি না, জঙ্গল কিন্তু ভয়ানক জঙ্গল।
মানে এখানে কিন্তু বাঘের প্রচুর উপদ্রব শুনছিলাম। 8টা সাড়ে 8টার সময় বলছিলাম যে আজকে ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালো লাগছে। বাট এখন দেখতে পাচ্ছি টাক ফাক জ্বলে যাচ্ছে, যা গরম। আর তারপরেও বাঁশোয়া এখানে কিন্তু একটু হাওয়া চলছে, সেই হাওয়াটা না থাকলে মানে আমি কি করতাম জানি না। এই দেখো এখন যে নদীর জোয়ার, সেই জোয়ারে কিন্তু এই যে ঘেরি আছে, ঘেরিতে দেখো নোনা জল ঢুকছে কীভাবে।